বিয়ের ঠিক ৩ দিন আগে শুনলাম আমার হবু স্বামী নাকি আমার প্রাক্তনের বড় ভাই। কথাটা আমার কাছে ঠিক অষ্টম আশ্চর্যের মতন। বিয়ের কথাবার্তা চলাকালীন শুনেছিলাম তারা দুই ভাই দুই বোন, যেটা আমার প্রাক্তনের পরিবারের মতোই, কিন্তু সেটা যে তারই পরিবার সেটা জানার কোনো সুযোগ ছিল না। কারণ বিয়ের সম্পর্কে কোনো কথা শুনতে বিশেষত মেয়েরা লজ্জা বোধ করে, আমার ক্ষেত্রেও তাই। আর পরিবারের ইচ্ছেতে যেহেতু বিয়ে করব, সেখানে এত কিছু জানারও দরকার মনে হয়নি। তারপরও যদি রিহান মানে আমার প্রাক্তন এখানে আসতো, তাহলে হয়তো বিয়েটা এতটুকু আগাতো না। আজকে হুট করেই আমার হবু বর পরাণ আমাকে বলল তার ভাই রিহান নাকি চাকরির অসুবিধায় বিয়েতে উপস্থিত হতে পারবে না। পরাণের সাথে বিয়ের তারিখ হওয়ার পরে একটু একটু কথা বলি, যদিও আমি বলতে চাইনি, কিন্তু আমার পরিবারই সেটা করতে বাধ্য করেছে। কথা বললে নাকি দুজনের প্রতি একটা চেনা জানা হবে। কিন্তু মাত্র ৩ দিন আগে আমি পরাণের মুখে রিহানের কথা শুনে অনেকটাই হতবিহ্বল। এরপরও সেটা শিওর ছিলাম না, অজান্তেই জিজ্ঞেস করে ফেললাম, আপনার ডাকনাম কি তোকি? পরাণ আমার কথায় অবাক হয়েছিল বেশ, কারণ তার ডাকনাম আমি কিভাবে জানলাম সেটা বুঝতে পারছিল না। পরে তো জিজ্ঞাসাই করে ফেললো, তুমি আমাকে আগে থেকে চিনতে নাকি? আর হ্যাঁ, আমার ডাকনাম তোকি, কিন্তু সেটা শুধু আমার ঘরের মানুষ ডাকে। এছাড়া বাইরে আমি পড়ার নামেই পরিচিত, কারণ সেটা সার্টিফিকেট নেম। স্কুল কলেজ সবখানে সেই পড়ার নামটাই সবার জানা। তুমি কিভাবে জানো বলো? আমি পরাণের কথার জবাবটা ইগনোর করলাম, কিছুই বললাম না কিভাবে জানি, কারণ আমি রিহানের মুখে তার ভাইয়ের অনেক কথা শুনেছি। তোকি ভাই এটা, তোকি ভাই সেটা, মানে খুব প্রশংসা তোকি ভাইয়ের। পরাণের ফোন কেটেই আমি বড় ভাবির কাছে গেলাম। শত হোক প্রাক্তনের বড় ভাইয়ের সাথে বিয়েটা মানা যায় না। হয়তো রিহান কিছু জানে না এখনো, জানলে নিশ্চিত বিয়ে ভেঙে যেত। আর বিয়ের পর জানলেও অশান্তি হবে ঠিকই, কারণ রিহানের সাথে সম্পর্ক ছিল শুনলে সাংসারিক জীবনেও পরাণের সাথে আমি সুখী হব না। আর এক ঘরে সেটা জানার বাকি থাকবে না, সেটা বুঝতে পারছিলাম। বড় ভাবির কাছে গিয়ে কতক্ষণ ঘুরঘুর করলাম, কিন্তু ভাবি আমার প্রবাসী ভাইয়ের সাথে কথা বলছে। আমার জীবনের একমাত্র তথ্য অ্যাকাউন্ট হলো ভাবি। ওনার কাছে বলি না এমন কোনো কথা নেই। রিহানের সাথে সম্পর্কটাও ভাবির অজানা নয়। ১ ঘন্টা পরে ভাবির কাছে গেলাম, গিয়ে কাঁচুমাচু করছিলাম। ভাবি নিজেই বললেন, কি গো, এমন শুকনো লাগছে কেন মুখটা? কোনো সমস্যা হলো না তো? আসলে ভাবি, বিয়েটা করলে আমার খুব সমস্যা হবে। কোনো উপায় কি নেই এখন বিয়েটা ভাঙার? ভাবি আমার কথায় চোখ কপালে তুলে ফেললেন, বলল, কি? তারিখ হওয়ার পরে বিয়ে ভাঙা? এই কথা মুখেও এনো না মেয়ে। আর আমার জানা মতে তোমার তো কারোর সাথে প্রেম নেই। আমি চুপ করে রইলাম। ভাবি আমার কাছে এসে গালে হাত দিয়ে ব্যঙ্গ করে বলল, সেই যে রেহাইন্নার বাচ্চা আমার আদুরে ননদিটাকে ছেড়ে চলে গেল, এরপর তো শুনেই না তার মুখে ভালোবাসার কোনো কথা। থামো ভাবি, সব সমস্যা তো ওই রেহানি। সব সমস্যা রেহান মানে? সে কি আবার ব্যাক করছে তোমার জীবনে? আরে না, সে আসেনি, আমি তার বাড়িতে যাচ্ছি কয়েকদিন পর। ভাবি অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। তারপর আমি ভাবিকে সব খুলে বললাম, কার সাথে যে শেষ পর্যন্ত আমার বিয়ে ঠিক হলো। সব শুনে ভাবি কোথায় চিন্তা করবে ভেবেছিলাম, সেখানে উনি হাসছেন এক নাগাড়ে। আমি সিরিয়াস হয়ে আবারও বললাম, ভাবি প্লিজ, বিয়েটা আমি এখানে কোনোভাবেই করব না। তুমি আমাকে সাহায্য করো প্লিজ। তাজ, তুমি রিল্যাক্স হও। এখন কোনোভাবে বিয়ে ভাঙা সম্ভব নয়, এতে আমাদের মান সম্মান জড়িত। তবে আসল কথা হলো, আমার খুব মজা হচ্ছে, তুমি রিহানের বড় ভাইয়ের বউ হবে। মজা হচ্ছে মানে কি ভাবি? তুমি জানো এর পরিণতি কি হতে পারে? পরিণতি ভেবেই তো আমার মজা হচ্ছে। প্রাক্তনের ভাবি হবা, চোখের সামনে তোমাদের প্রেম দেখে সে হিংসায় জ্বলতে থাকবে। সে তোমাকে খুব কাঁদিয়েছে তাজ, প্রতিশোধ নেওয়ার সুযোগ এটা। আমি কিছুক্ষণ ভাবলাম, সত্যিই তো, রিহান আমাকে স্বপ্ন দেখিয়ে চোখের সামনে নিজের বেস্ট ফ্রেন্ডের সাথে প্রেম করে বেরিয়েছে। কোনো একটা অচেনা কারণে আজ পর্যন্ত সে আমার সাথে কথা বলে না, এমনকি ফোনও ধরে না কখনো। ছেড়ে যায়নি, শুধু কলিজা ছিঁড়ে ফেলেছে এই রিহান। তার প্রতি আমার অনেক ক্ষোভ জমে আছে, কিন্তু মেয়েদের রাগ থাকতে নেই কারোর প্রতি, তাই ঝেড়ে ফেলেছিলাম সব কিছু। কিন্তু এবার মনে হচ্ছে প্রতিশোধ নেওয়ার একটা চান্স পাবো। ভাবির কাছে গিয়ে ফোন দিলাম পরাণকে,
একটু আগেই আবেগ নিয়ে কথা বলতে শুরু করলাম। এতদিন উনি 10টা কথা বললে আমি একটা কথার জবাব দিতাম, কিন্তু আজকে নিজে থেকেই প্রচুর কথা জুড়ে দিলাম। এমন ভাব করলাম যেন কয়েকদিন ওনাকে প্রচুর ভালোবেসে ফেলেছি আমি। পরাণও বিয়ের আগে কয়েকদিনই আমাকে খুব ভালোবেসে ফেলে। শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয়ে গেল ছোট্ট আয়োজনের মধ্যে দিয়ে। পরিবারের সবাই উপস্থিত, শুধু রিহান ছুটি পায়নি। সে পরের মাসে আসবে শুনলাম। আসুক যখন ইচ্ছে। তারপর আমাকে যখন পরাণের বাড়িতে নিয়ে যাওয়া হলো, তার একটু পরেই রিহান ভিডিও কল দিল। কে জানি বলতেছে রিহান তার ভাবিকে দেখতে চায়। কথাটা শুনেই আমার কেমন যেন দম আটকে আসছে। আমাকে চিনতে পেরে যদি এত মানুষের সামনে রিহান উল্টোপাল্টা কিছু বলে বসে, তখন কি হবে? তারপর এখানে আমার পুরো ভবিষ্যৎ নির্ভর করছে। আজকে অন্তত আমি তাকে দেখা দিতে পারবো না। তখনই পরাণ ফোন নিয়ে আমার সামনে বসলো। ফোনে বলছে, এই দেখ তোর ভাবি। ওপাশ থেকে আওয়াজ আসছে, মুখ দেখা যাচ্ছে না কেন ভাই? তখনই পাশে থাকা একজন আমার ঘোমটা তুলে থুতনি ধরে মুখটা উপরে ওঠানোর চেষ্টা করলো। শত হোক, জোর তো আর করা যাবে না। তখনই ফোনের ওপাশ থেকে শুনতে পেলাম রিহান বলছে, তো কি ভাই, এটা কি বউ নাকি আটার পুতুল? চেহারা তো কিছুই বোঝা যাচ্ছে না। রিহানের এমন কথায় পরাণ জোরে হেসে উঠল। ফোনটা আমার সামনে থেকে নিয়ে পরাণ বলল, আজ না, পরে দেখিস, বুঝলি? পরাণের কথাটা শোনার পর এতক্ষণে যেন আমার বুকের ধুরমুড়িটা একটু কম অনুভব করলাম। ভয়ে জিহবা পর্যন্ত শুকিয়ে গেছিল। যাক, আজকে রিহান আমাকে চিনতে পারেনি। না হলে বাড়ি ভর্তি শ্বশুর বাড়ির লোকেদের সামনে কত বড় বিপদ হতো জানি না। এরপর আবার মনে হচ্ছে আজকের বিপদ কেটে গেলেই কি, ভবিষ্যতে তো আরও অনেক কিছু রয়ে গেছে। এর পরিণতি কি হতে পারে ভেবেই আমার সারা শরীর ঘেমে একাকার। এর সব কিছুর পিছনে দোষ আমার ভাবির। তিনিই আমাকে উল্টো বুদ্ধি দিয়ে আশ্বস্ত করেছেন। না হলে এই বিয়েটা আমি কখনোই করতে চাইতাম না। এর মধ্যে আমার ঘোর কাটলো। ধুর, বিপদের মধ্যে কি জানি কি সব ভাবতে শুরু করে দিয়েছি। সত্যি ভাবনা জিনিসটা মারাত্মক। কোথা থেকে জানি কোথায় পৌঁছে নিয়ে যায়, হুঁশ জ্ঞান কিছুই থাকে না। তবে পরাণ খুব ভালো, সেটা অল্প সময়ের ব্যবধানেই বুঝতে আমার সমস্যা হয়নি। লজ্জা পেলেও সত্য বলে ফেলি, আমি পরাণকে একটু একটু করে ভালোবেসে ফেলি। অতঃপর আমার মনে হলো যা হবার হবে, এত ভেবে কাজ নেই, সময়ে সব দেখা যাবে। এটা যদিও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ছিল, কিন্তু ভিতরে কেমন জানি একটা আকস্মিক ভয় কুঁকড়ে খাচ্ছিল। সারাদিনের ক্লান্তির পরে যখন পরাণের রুমে গেলাম, তখন নিজেকে 1 মাসের নির্ঘুম প্রাণী বলে অনুধাবন করতে পারলাম। কিন্তু বেচারি পরাণ রুমে এসে প্রায় 20 মিনিট একদম চুপ করে ফ্লোরে বসে ফোনের দিকে তাকিয়ে আছে। এদিকে আমি তীব্র ঘুমে ঘোমটার নিচে বসে ঝিমাচ্ছি। একটু পর নুয়ে যাচ্ছি, আবার সোজা হয়ে যাচ্ছি। ঘুমে অস্থির অবস্থা প্রায়। হঠাৎই কিভাবে জানি বুঝতে পারলাম পরাণ আমার পাশে বসা। এভাবে আসাতে হুট করে প্রচণ্ড রকমের ভয় পেয়ে গেলাম। একটু নড়ে চড়ে বসলাম, আর পরাণ শব্দ করে হাসতে হাসতে বলে উঠল, আমি ভাবলাম ধ্যানে আছো, তাই বিরক্ত করিনি। পরাণ এটা বলি হাসতে শুরু করলো। পরাণের এমন অদ্ভুত কথা শুনে লজ্জা পেলাম খুব, আবার হাসিও পাচ্ছে। আমি ঝিমাচ্ছিলাম সেটা এতক্ষণ তাহলে ফলো করেছে। এদিকে সরাসরি পরাণের দিকে চোখ তুলে তাকাতে বুকের ভেতর কেমন জানি একটা ভয়াবহতা সৃষ্টি হচ্ছে। এমনকি কথা বলার সাহসও হারিয়ে ফেলেছি মনে হচ্ছে। কোনো কথারই জবাব দিচ্ছি না। হয়তো পরাণ তখন আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছে, তাই বালিশটা এগিয়ে দিয়ে বলল, তাজ, ঘুমাও তুমি। আমিও ঘুমিয়ে যেতে চাইলাম। চোখ লেগে যাবে সেই মুহূর্তে শুনলাম, বিয়ের আগে তুমি কাউকে ভালোবাসতে তাজ? পরাণের কথায় কলিজা আবারও মুচড়িয়ে উঠল। ঝট করে চোখ খুলে নিজেকে কিছুটা শান্ত দেখানোর অভিনয় করে বললাম, না তো, কাউকে ভালোবাসিনি। এই কথা কেন? কেউ তাকিয়ে থাকা অবস্থায় মিথ্যে কথা বললে কেমন জানি চোখ মিটমিট করে আর বারবার ঢোক গিলতে ইচ্ছে করে। মিথ্যে কথা বলার পর মনে হলো এটা বলা আসলে উচিত হয়নি আমার। কেমন জানি নিজের কাছে খারাপ লাগছে। রিলেশনে কম বেশি অধিকাংশ মেয়েই জড়াই, কিন্তু খুব কম মেয়েই আছে যারা কিনা জামাইকে এই সত্যি কথাটা বলার সাহস পায়। কারণ তারা বিয়ের পরের অতীত ভুলে নতুন করে বাঁচতে শিখে নেয়, তাই আগের কিছু বলে নতুন জীবনে অশান্তি আনতে চায় না। কিন্তু সবার মতো তো আমার সত্যিটা চাপা থাকবে না। আচ্ছা, আমার কি পরাণকে সবকিছু বলা উচিত আজই? কিন্তু না, সাহস পাচ্ছি না। একটা দোটানাতে পড়ে গেলাম। চোখ বন্ধ করে ঘুমের ভান ধরেই এসব ভাবছি। কখন যে ঘুমালাম আর সকাল হলো সেটা পরাণের ডাক না শুনলে বুঝতামই না। হুড়মুড় করে উঠে ফ্রেশ হলাম। বাথরুম থেকে বের হতেই শুনি পরাণ আবারও রিহানের সাথে ভিডিও কলে কথা বলছে।
আমাকে দেখেই বলে উঠল, তোর ভাবি এসছে, নে এখন দেখ। আমি চমকে উঠলাম, হাতের তোয়ালে দিয়েই মুখ ঢেকে পাশের চেয়ারে বসে পড়লাম। পরাণ আমার আচরণে অবাক হলো। সে মুখ খুলতে বারবার রিকোয়েস্ট করছে, কিন্তু আমি জিদ ধরে বসে আছি। অপর পাশে রিহান কি জানি বলছে আর হাসছে। আমি বাধ্য হয়ে পরাণের হাত থেকে ফোনটা নিয়ে ফোন কেটে কানের কাছে ফিসফিস করে বললাম, এভাবে হঠাৎ করে বউকে দেখায় কেউ? আমার লজ্জা লাগে না বুঝি? পরাণ চোখ বড় করে ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলে, লজ্জা লাগে আমার বউয়ের? আচ্ছা যাও, এভাবে আর দেখাবো না। বলেই পরাণ ফোন টিপতে টিপতে বাইরে চলে গেল। সেদিনটা এভাবেই মেহমান আর নর্মাল আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই চলে গেল। এরপর আর রেহানের ভিডিও কল নিয়ে পরাণ আমার কাছে আসেনি, তবে এমনিতে ভয়েস কলে কথা বলতে বলতে প্রায়ই বলে, কিন্তু আমি বলি না। পরাণকে বোঝালাম যেদিন বাস্তবে দেখা হবে সেদিন একসাথে দেখা এবং কথা বলা হবে, কারণ আমি জানি রিহান আমার কণ্ঠ শুনলেই চিনে ফেলবে। এরপর আমাদের দুজনের একসাথে ঘুরতে যাওয়া কিংবা আমার বাবার বাড়িতে আসা যাওয়া আর আমাদের সাংসারিক জীবন স্বাভাবিকই চলছে। এর মধ্যে আমাকে কয়েকদিনের জন্য পরাণ আমাদের বাড়িতে রেখে আসলো। বাড়িতে 3 দিন থাকার পরেই আমার শাশুড়ি ফোন দিয়ে বলল, তাজ তুমি রেডি থেকো, আজকে তোমাদের বাড়িতে পরাণের সাথে আর একজন মেহমান যাবে। প্রথমত আমি বিরক্ত হলাম, আস্তে না আসতেই চলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি। আবার পরাণকে দেখতেও ইচ্ছে করছে, যদিও প্রতিদিন নিয়ম করে আমাদের দুজনের কথা বলা থেমে নেই। পরাণকে বিয়ে করার আগেই একটু ভালোবেসেছিলাম বলেছিলাম, আর এখন তো একদম পুরোপুরি তার উপর আমার নির্ভরতা। খুব ভালোবাসি আমি এখন পরাণকে। রিহানের কথা প্রায় ভুলেই গেছিলাম। পরাণ আসবে শুনে তার পছন্দের কালো শাড়ি পরে এবং সাথে হালকা সেজে গুজে বসে আছি। 3 দিন ধরে তাকে দেখি না, মনে হচ্ছে যেন 3 বছর। অনেকক্ষণ অপেক্ষার পরে বিকাল 4টের সময় কলিং বেলের আওয়াজে দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খোলার পরেই আমার শ্বাস আটকে যাওয়ার মতন অবস্থা। আমার সামনেই রিহান একটা লাল রঙের মোড়ানো বক্স নিয়ে দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে দাঁড়িয়েছিল। আমাকে দেখেই তার মুখে একটা ভয়ানক অন্ধকার নেমে এলো। কিছু বলতে গিয়েও পারল না, কারণ তখনই পিছন থেকে পরাণ বলে উঠল, দরজায় দাঁড়িয়ে ভাবিকে দেখতে হবে না, ভিতরে গিয়ে দেখিস। আমি সরে দাঁড়ালাম, আর এখন ওরা ভিতরে গেল। আমি এখান থেকে রান্নাঘরে যেতেই ভাবি আমার হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিল তাদেরকে দেওয়ার জন্য, সাথে কতক্ষণ বুদ্ধি শিখিয়ে দিল। কিন্তু শরবত নিয়ে যাওয়ার সময় আমার হাত কাঁপছে অনুভব করলাম। ভাবির এসব কথা আমার কান অবধি পৌঁছায়নি। সেখানে গিয়ে আমি রেহানের দিকে না তাকিয়ে গ্লাস দুটো রেখে চলে আসবো, তখনই বরান বলে, যাও কই? এতদিন তো খুব বললে, বাস্তবে দেখা হলেই আমার ভাইয়ের সাথে অনেক কথা বলবে, এখন তো কেমন আছে সেটাই জিজ্ঞেস করলে না, আমাকেও না। তখন আমার মনে হলো, সত্যিই তো, আমি তো তাদেরকে কিছুই বলিনি। আমি পরাণের দিকে তাকিয়ে বললাম, আপনাকে পরে জিজ্ঞেস করব, আগে ওনাকে জিজ্ঞেস করি। তো রিহান ভাইয়া বলেন, কেমন আছেন? রিহান এতক্ষণ ধরে কেমন যেন একটা চিন্তায় ডুবেছিল। আমার মুখে ভাইয়া শুনে সে ভুরু বাঁকা করে তাকিয়ে আস্তে করে জবাব দিল, জি আমি ভালো। আবার 3 জনের মধ্যে নীরবতা। একটু পরে আমি আস্তে করে বারান্দায় গেলাম, উত্তরের পাশে দরজা দিয়ে। ঠিক তখনই দেখি রিহান আমাকে ফলো করে দক্ষিণের দরজা দিয়ে বারান্দায় আসার চেষ্টা করছে। ওদিকে পরাণ সোফায় বসে আছে। রিহান দরজায় দাঁড়িয়ে আমার নাম ধরে ডেকে অন্য কিছু বলতে যাবে, আমি তখনই সেখান থেকে বেরিয়ে পরাণকে ডাকতে লাগলাম, এই এই দেখেন তো, আমার কানে দুলে চুল আটকে গেছে। পরাণ দেখলো এদিকে কেউ নেই আর রিহানও নেই, তাই সে এগিয়ে এসে খুলে দেওয়ার চেষ্টা করলো। যদিও সেটা আমি ইচ্ছে করি তখন প্যাঁচ লাগিয়ে দিয়েছিলাম রিহানের সাথে কথা না বলার জন্য। তখন আমি আমার পরাণ খুব কাছাকাছি। সেই সময় রিহান এদিকে আসতেই আমাদের দুজনকে এভাবে দেখে আবারও পিছিয়ে গেল। সেটা দেখে আমার খুব হাসি পেল। এরপর রিহান একা একাই বারান্দায় দাঁড়িয়ে আছে। একটু পরে ভাবি এসে বলে গেল, তোমরা ছাদে গিয়ে বসো, সেখানে প্রাকৃতিক বাতাসটা দারুণ উপভোগ করবে এখন। আমিও 3টে চেয়ার নিয়ে ছাদে উঠে গেলাম, কারণ জানি ভাইকে নিয়েই এখানে আসবে পরাণ। চেয়ার 3টে রেখে পিছনে তাকাতেই আমি ভয় পেয়ে গেলাম। রিহান একা দাঁড়িয়ে আছে, পরাণ নেই। রিহান গম্ভীর সুরে বলল, এই মেয়ে তুমি আমার ভাবি, সেটা কিভাবে সম্ভব? বিয়ের দিনে সাজগোজ ও পূর্ণ ছবির কথা বাদই দিলাম, কিন্তু আমি তো বিয়ের আগেই তোমার ছবি দেখেছি, কিন্তু সেখানে তো চেনা যায়নি। এখন তুমি আমার ভাবি মানতে পারছি না কোনোভাবেই। আমার বড় ভাইয়ের বউ আমার এক্স গার্লফ্রেন্ড। আমি রসিকতার সুরে বললাম, কেন? তুমি তো খুব বলতে।
তাজ, তোমায় আমি আমার বাড়ির বউ করে নিয়ে যাব, আমার মা বাবার তোমারও মা বাবা হবে, সেই চাওয়াই তো পূরণ হয়েছে যে আমি তোমার বাড়ির বউ এখন। না, এটা আমি কখনোই মানতে পারবো না। আমার জীবনের সব থেকে বিরক্তিকর মানুষ এখন আমার বাড়িতে আমার ভাইয়ের সাথে প্রেম করে বেড়াবে, সেটা আমি একদম সহ্য করতে পারবো না। আমার সামনে যখন প্রেম করে বেড়ানো হতো তখন আমার কেমন লাগতো, আর এখন আমারও প্রতিশোধ নেওয়ার সময়। প্রেম করে বেড়াতো মানে? আর তোমার কিসের প্রতিশোধ তাজ? পিছন থেকে পরাণের কথা শুনে আমি লাফিয়ে উঠলাম। সব শুনে ফেললো তাহলে? সব শুনে ফেললো পরাণ? হামতা হামতা করে আমি রিহানের দিকে তাকালাম। রিহানও ভয় পাচ্ছে, সেটা তার মুখ দেখেই বুঝতে পারছি। হয়তো সেও তার ভাইকে জানাতে চায় না তার প্রাক্তন এখন তার ভাইয়ের বউ হয়েছে। পরাণ আবারও বলল, কি ব্যাপার? এতক্ষণ তো লজ্জাতে কথাই বলছিলে না রিহানের সাথে, কিন্তু এখন কি সব বলছো? কে প্রেম করে বেরিয়েছে আর তুমি কিসের প্রতিশোধ নেবে? কি রে রিহান, কি বলছিলি তোরা? রিহান কিছু একটা বলতে যাবে তখনই আমি বলে উঠলাম, আরে শুনেন, রিহান জিজ্ঞেস করছিল বিয়ের আগে কারোর সাথে প্রেম করেছি কিনা। আমি বললাম, আগে আমার সামনে সবাই প্রেম করে বেরিয়েছে, কিন্তু আমি এখন তোমার ভাইকে এত এত ভালোবেসে সব কিছুর শোধ পূরণ করব। আমার কথা শুনে পরাণের চোখ খুশিতে চকচক করছে, কিন্তু রিহান রীতিমতো রেগে লাল রঙের জবা হয়ে গেছে। আমি এগিয়ে এসে পরাণের হাতের কুনোয়ের দিকে টান দিয়ে বললাম, আসেন, ছাদের কিনারের এই দেওয়ালে উঠে বসি। আপনি আমাকে হাতে ধক্ত করে ধরে থাকবেন, না হলে পড়ে যাব, বুঝেছেন? আসেন আসেন। রিহান আমাদের দিকে তাকিয়ে আছে। আমার সাথে এগোতে এগোতে পরাণ রিহানের দিকে তাকালো। সাথে সাথে রিহান দরজার দিকে গিয়ে বলল, থাকো তোমরা ভাই, আমি নিচে যাচ্ছি। আচ্ছা, তুই নিচে গিয়ে রেস্ট নে, বলেই পরাণ আমার দিকে তাকালো। কিন্তু আমার দৃষ্টি তখনই রিহানের উপরে পড়ল। সে 2 সিঁড়ি নেমে গিয়েও পিছনের দিকে তাকিয়ে আছে। আমি তাকাতেই সে আমার দিকে লক্ষ্য করে মাথা নাড়িয়ে একটা রাগ ঝেড়ে বসল। নাক ফুলিয়ে ভুরু কুঁচকে চেহারাটা হুতুম প্যাঁচা বানিয়ে ফেলেছে পুরো। আমার একবার তাকিয়ে ভয় লাগলো, তাই চোখ ফিরিয়ে নিয়ে পরাণের দিকে তাকিয়ে ওর চুলে হাত বুলিয়ে একটু জোরে জোরেই বললাম, জানেন, আপনাকে দেখতে কত ইচ্ছে করছিল, যেন 1000 বছর ধরে না দেখে আছি। আচ্ছা, এত ভালোবেসে ফেললাম কিভাবে আপনাকে? তখন হুড়মুড়িয়ে একটা আওয়াজ পেলাম, মানে রিহান চলে গেছে। যাক, তাহলে গেছে। আর পরাণও আমাকে খুব মিস করেছে এই 3 দিন। আর সেটা অপ্রকাশ্য নয়, কারণ সে প্রতিদিনই ফোনে বলতো, কিন্তু আমি আজকে প্রথম বললাম, সেটাও রিহানকে শুনিয়ে, একদম আগুন জ্বালিয়ে। আমি জানি রিহান আমার এই অল্প সময়ের কাণ্ডতেই একদম পুড়ে যাচ্ছে, আর বাকি কতদিন তো রয়েই গেছে তাকে জ্বালানোর। রাতে খাওয়ার সময় পরাণ আর রিহান যখন একসাথে খেতে বসলো, তখন আমিও এসে তাদের সাথে বসলাম, কিন্তু দেখলাম সেখানে মাত্র 2টো প্লেট রাখা। পরাণ আমার জন্য অপেক্ষা করছে, কিন্তু রিহান অর্ধেক খেয়ে ফেলেছে। আমি এসেই আর একটা না এনে পরাণের প্লেট হাতে নিয়েই বললাম, আমি আর আপনি একটাতেই খাবো। আচ্ছা, আমি আপনাকে খাইয়ে দিই। তখনই দেখলাম রিহান হাতে তোলা খাবারটা প্লেটে ফেলে আমার দিকে তাকিয়েছে। আমি কেয়ার করলাম না সেটাকে। আমি হাত দিয়ে পরাণের মুখে খাবার দিতে যাব, তখনই রিহান চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো আর সেখান থেকে চলে যাওয়ার জন্য উদ্যত হলো। রিহানের এমন কাণ্ড দেখে পরাণ বলল, কিরে, খাওয়া শেষ? চলে যাচ্ছিস কেন? পেট ভরে গেছে ভাই, তুমি খাও, আমি ঘুমাবো একটু। আমি মুখ চেপে হাসলাম। জোরে হাসা যাবে না, সব বুঝেও বললাম, রিহান ভাইয়া এমন অদ্ভুত কেন? হুটহাট কি করে বসে? আধা খাবার রেখে চলে গেল। আপনি বলেন তো, খাবার কি ভালো হয়নি? পরাণ খাবার চিবাতে চিবাতে বলল, অনেক ভালো হয়েছে খাবার, ভাবির রান্না বলে কথা। কিন্তু রিহান মনে হয় তোমাদের বাড়িতে নতুন পরিবেশে নিজেকে এখনো মানাতে পারছে না, আনইজি লাগছে তার। সমস্যা নেই, বাদ দাও। তখন হুট করে খেয়াল করলাম রান্নাঘরের পর্দার আড়ালে ভাবি নিজের মুখে ধরে হাসতে হাসতে ক্লান্ত। ভাবিকে দেখে আমারও হাসি থামানো কষ্টকর হয়ে গেল। ভাবি হয়তো রিহানের কাণ্ড দেখেই হাসছে, কিন্তু সেটা বুঝেও অন্য প্রসঙ্গ টেনে পরাণকে বললাম, দেখেন, ভাবি আমাদের দেখছে আর হাসছে। এখন পরাণ ভাবিকে উদ্দেশ্য করে বলল, ভাবি এদিকে আসেন, লুকিয়ে লুকিয়ে দেখতে হবে কেন? ভাবি তখন হেসে হেসে বলল, পরে গল্প করব, এখন কাজ গুছিয়ে আসি। লুকিয়ে দেখছি কারণ মাঝে মাঝে নতুন নতুন প্রেমগুলো দেখতে ইচ্ছে হয় আর কি, তাই একটু উঁকি দেওয়া। জিভ বের করে ভেঙচি দিয়ে ভাবি চলে গেল। এমন অবস্থায় আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে একসাথে হেসে উঠলাম। এর পরের দিন সকাল সকালই আমাদের চলে যাওয়ার জন্য রেডি হওয়া শুরু। খাওয়ার পরেই আমরা 3জন রওনা দিয়ে দিলাম। 3জনেরই পিছনের সিটে বসে আছি আর ড্রাইভার সামনে একা।
আমি আর পরাণ একসাথে আর রিহান এক পাশে। গাড়িতে উঠেও আমার মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসলো। কিছুক্ষণ আগানোর পর আমি ঘুমের ভান করে দুলতে লাগলাম। তখন পরাণ আমার ঘুম পেয়েছে ভেবে মাথাটা নিয়ে তার কাঁধের ওপর দিয়ে একটা হাত আমার জড়িয়ে ধরে বসে রইল। এর মধ্যে আমি দুবার একটু চোখ মিটমিট করে তাকিয়ে দেখলাম রিহান বাইরের দিকে একটা হাত ভর করে তাকিয়ে আছে। বুঝতে পারছি সে আমাদের এসবের প্রচণ্ড রাগান্বিত। তাতে আমার কি, সেও আমার সামনে কতদিন তার নতুন প্রেমিকাকে নিয়ে প্রেম করে বেরিয়েছে, কতদিন তো আমার সামনে ওই মেয়ের সামনে চলে আসা চুল নিজের হাতে ঠিক করে ক্লিপ মেরে দিয়েছে। এসব চোখের সামনে সহ্য করেছি অনেক, তাই এখন আমার প্রেমও রিহানের সহ্য করার পালা। ঘুমের ভান ধরতে গিয়ে সত্যিই ঘুমিয়ে গেছিলাম। হঠাৎ একটা ধাক্কা লাগলো সারা গায়ে। আমি আচমকা কোথাও ধরতে গিয়ে দেখলাম আমি পরাণের বাহু বন্ধনে। তার মানে সে আমাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করছিল, আর সেটা আমাকে না জাগিয়েই। তাকিয়ে দেখলাম আমরা পৌঁছে গেছি, আর রিহান গাড়ি থেকে ব্যাগ নামাচ্ছে আর চোখে আমাদের দিকে তাকাচ্ছে। আমি পরাণকে সরিয়ে বললাম, আমার ঘুম ভেঙে গেছে, আমি যেতে পারবো এখন। পরাণ আর আমি হাত ধরে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। দুজন রুমের দিকে যাব, তখনই আমি দেখলাম প্রচণ্ড আওয়াজ করে রিহান নিজের দরজা বন্ধ করে ভিতরে গেল। পরাণ বলে উঠল, কি হলো? আমি তো জানি তার খুব রাগ, তাই এখানে এসে সব উজাড় করার চেষ্টা করছে। তাই পরাণকে বললাম, মনে হয় ভুলবশত জোরে আওয়াজ হয়েছে। পরাণ মাথা নাড়ল। আমরা রুমে চলে গেলাম। তারপর সারাদিন গেল, রাত গেল, রিহানকে আর দেখতে পাইনি। পরদিন একদম ভোর সকালে আমি বারান্দায় ফুল গাছগুলোর উপর হাত বোলাচ্ছি। হালকা বৃষ্টি হচ্ছে বাইরে। সকালের বাতাসটা কেমন জানি তখন হিম হিম লাগছিল। প্রাকৃতিক এই মন ছোঁয়ানো পরিস্থিতিটাই হঠাৎ আমি চমকে উঠলাম অপর পাশের বারান্দার দিকে তাকিয়ে। রিহান আমার দিকে তাকিয়ে আছে মানে একদম এক নাগাড়ে তাকিয়ে আছে পলকবিহীন। হুট করে মাথায় আসলো, আরে আমি তো আজ নীল শাড়ি পরেছি, যেটা রিহানের সবচেয়ে প্রিয় এবং ভালো লাগা, বলতে গেলে দুর্বলতা। আমাদের যখন রিলেশন ছিল তার একটাই বাসনা ছিল, তাজ, তোমাকে আমি কখনো নীল শাড়িতে দেখতে পাবো। এমনকি সে বলতো আমাদের কখনো বিয়ে হলে সেই সময় সে প্রথম শাড়িটাই তোমাকে নীল রঙের কিনে দেবে। একটা সম্পর্ক তৈরি হলে সেখানে অনেক স্মৃতি থাকে, যেটা সেই প্রিয় মানুষটার অনুপস্থিতিতে ভুলে যাওয়া যায়। তবে আবার যদি তার উপস্থিতি কিংবা কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তখন পুরনো স্মৃতি আবার মাথাচাড়া দিয়ে ওঠে। রিহান বলতো আমাদের বাড়ির পূর্ব দিকে বারান্দা, তাই বিয়ের পরে প্রতিটি সকালে আমরা দুজন একসাথে বসে সূর্যোদয় দেখব। হয়তো এসব কথা একসময় ভুলে গিয়েছিল বলেই সে আমাকে ছেড়ে নতুনত্বে মেতে উঠতে পেরেছে। রিহানের দিক হতে অন্যদিকে ফিরে এসব ভাবছি, তখন হুট করেই পরাণ এসে আমার চোখে হাত দিয়ে ধরে ফেললো। আমি হেসে বললাম, এই যে, আমি জানি আপনি আমার পরাণ, লুকোচুরি করতে হবে না, বলে হাত ছাড়িয়ে পিছনে তাকালাম। খেয়াল করলাম রিহান চলে গেছে ততক্ষণে। পরাণকে দেখেই হয়তো চলে গেছে। রিহানের এসব আচরণ আমার কেন জানি পুরনো সেই কষ্টগুলো মনে হয়। আমি এমন কোনো দিন নেই যেন কান্না করতাম না। একটু একটু করে সে আমার ভিতরটাকে একদম পুড়িয়ে ফেলেছিল। এখন তার এই করুণ অবস্থাতেও আমার আনন্দ পাওয়াটা স্বাভাবিক। রিহান ছুটিতে এসেছিল প্রায় 1 সপ্তাহ, কিন্তু আমার শাশুড়ি মুখে শুনলাম তার নাকি জরুরি কাজ পড়ে গেছে, তাই 2-1 দিনের মধ্যেই চলে যাবে। এদিকে পরাণের ছুটিও শেষ হয়ে আসছে। বিকেলবেলা ঘরে নেটওয়ার্ক পাচ্ছিলাম না, তাই বাড়ির সামনেই পুকুর পাড়ের দিকে গেলাম। কথা শেষ করে ঘুরে তাকাতেই দেখি রিহান। আমি তাকে পাশ কাটিয়ে চলে যাব, তখন রিহান বলল, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, তোমায় আমি বিনীত অনুরোধ করছি, আমাকে তুমি একটু শান্তিতে থাকতে দাও। আরে আরে, আমি কি করলাম? আমার আর সহ্য হচ্ছে না, প্লিজ আমার সামনে আর প্রেম পীড়িত দেখিও না। কেন ভাইয়া, আপনি যখন করতেন আমি কি আপনাকে কম বোঝাতে চেয়েছি আর কম কষ্ট পেয়েছি? নিহান একটু নীরব থেকে শান্ত গলায় বলল, তাজ, আমি সরি, এখন আমি বুঝতে পেরেছি সব। একসময় হাজার স্বপ্ন ঘেরা মানুষটা যতই ঘৃণার হোক, কিন্তু চোখের সামনে অন্য কারোর সাথে তাকে মানা যায় না। তখন আমি খুব বড় রকমের অন্যায় করেছি তোমার সাথে, প্লিজ মাফ করো। এমনিতে যাই হোক, অন্তত আমার সামনে তুমি ভাইয়ার কাছাকাছি যেও না। এতদিন পর হলেও বুঝতে পেরেছেন তবে, কিন্তু আপনি তো আমাকে 2 বছর জ্বালিয়েছেন, আপনাকে কমপক্ষে 4 বছর জ্বালাতে না পারলে কিভাবে হবে বলুন তো? শোনো, তুমি হয়তো জানো না, তোমার দেখা সেই 2 বছর পরেই আমার পরের সম্পর্কটার ইতি টেনেছিল।
তুমি তো আমার প্রথম প্রেম ছিলে। অজানা কোনো একটা কারণে তোমার প্রতি অনীহার জন্ম নিয়েছিল, কিন্তু এরপর যখন নিজে ধাক্কা খেলাম তখন কেন জানি অনুশোচনা হয়েছিল তোমাকে হারানোর। বিশ্বাস করো, আমি তখন যতটা তোমায় মিস করেছি তার 1/3 পরের জনের জন্যও করিনি। কারণ আমি যেমন তোমাকে রেখে আরেকজনের হাত ধরেছি, সেও আমাকে রেখে অন্যজনের হাত ধরে চলে গেছে। অথচ তুমি এরপর থেকে একাই ছিলে। তখন আমি বুঝেছিলাম এমন কাউকে কিভাবে ছেড়ে দিলাম। মনে হয়েছিল খুব ভুল করেছি জীবনে, আর সত্যিই ভুল করেছিলাম, তাই তো এত বড় সাজা পেতে হচ্ছে। রিহানের প্রত্যুত্তরে বললাম, হ্যাঁ রিহান, একসময় প্রিয়জনের সামনে আর যাই হোক অন্য কারোর হয়ে যাওয়াটা মানা যায় না, তবে যে অন্য সঙ্গী পেয়ে যায় সে বোঝে না একাকিত্বে ভোগা অপর মানুষটার যন্ত্রণা, যেমনটা আমিও বুঝতে পারছি না এখন আর এখন সেটা তোমাকে বোঝাতে পেরে নিজেকে সার্থক মনে হচ্ছে। এসব ব্যাপার না, বাদ দাও সব কিছু। তুমি লাল টুকটুকে একটা মেয়ে দেখে বিয়ে করে নাও, সব ঠিক হয়ে যাবে। আর আমি এখন তোমার ভাইকে খুব ভালোবাসি, তাই তুমি বিয়ে করলে আমার খারাপ লাগার কোনো অপশন নেই বলি হেসে উঠলাম। রিহান না চাওয়া সত্ত্বেও হাসার চেষ্টা করলো। আমি এক পা বাড়িয়ে চলে যাব, তখনই আবার ফিরে তাকিয়ে বললাম, আমাদের অতীত আজ এখান পর্যন্তই থেমে যাক। কেউ না জানুক কোনো কিছু। তোমার ভাইয়া আমাকে খুব বিশ্বাস করে। এরপর যেন এমন কিছু না হয় যার জন্য আমার ভালোবাসা এবং তুমি তোমার ভাইয়ের বিশ্বাস হারাও। আসি রেহান, বলেই ঘরের দিকে হাঁটলাম। রিহান কোনো শব্দ করলো না। বুঝতে পারছিলাম সে আমার দিকে তাকিয়ে আছে। থাকুক তাকিয়ে। আমার জীবনের খুব বড় একটা কষ্ট যেন আজ হালকা অনুভব হচ্ছে। মনে হচ্ছে প্রতিশোধ যেন পরিস্থিতির কাছে হেরে গেছে। প্রতিশোধের কোনো রকম সুযোগের অপেক্ষায় থাকার আর কোনো দরকার নেই, কারণ সে এখন নিজের ভুল বুঝতে পেরেছে কাউকে ঠকানোর ফল কখনোই ভালো হয় না। সেটা ফিরে পেতে হয় কোনো না কোনোভাবেই, কিংবা খুব মারাত্মক পরিসরে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।